ভীষণ গরম পড়েছে গাইস কলকাতাতে, মানে মারাত্মক গরম পড়েছে। অ্যান্ড বলতে গেলে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে, আমার তো তাই মনে হচ্ছে এই সময় এসে, যে পৃথিবী প্রায় ধ্বংসের মুখে চলে এসছে। আপনারা কি কারণটা জানেন? তার একমাত্রই কারণ হতে পারে যে আর্সেনাল লিগ জিততে চলেছে। হ্যাঁ, আর্সেনাল, মানে আমারও বিশ্বাস হচ্ছে না যে কী করে আর্সেনাল লিগ জিততে পারছে। লাইক দ্য আর্সেনাল ইজ উইনিং পিএল। ঠিক আছে, ম্যান সিটি কোথায় হারিয়ে গেল, ভালো লাগছে না। আর পেপ গার্দিওলা ম্যান সিটি ছেড়ে চলে যাচ্ছে, এরকম করলে হয়? পেপ গার্দিওলা ম্যান সিটি ছেড়ে চলে যাচ্ছে, আর্সেনাল লিগ জিতে যাচ্ছে, আর্সেনাল ফাইনালে চলে গেলে ইউসিএল এর, হয়তো পিএসজিকেও হারিয়ে ইউসিএল জিতে যাবে। যদি এই ঘটনাগুলো হয়ে যায় তাহলে সিরিয়াসলি দ্য ওয়ার্ল্ড ইজ এন্ডিং। মানে আমাদের পৃথিবীর শেষ সময় খুব কাছে চলে এসছে, এটা আর্সেনাল ফ্যানরাও ভালো মতো জানে। আর্সেনাল ফ্যানরা সাপোর্ট করে ঠিকই আর্সেনালকে, কিন্তু এটা কারণ হতেই পারে। সো ফুটবল সিজন প্রায় শেষ হতেই চললো। কিছু কিছু কান্ট্রিতে যেসব ডোমেস্টিক লিগগুলো চলছিল, লাইক লা লিগা, বুন্দেশলিগা, সিরিয়া, এগুলো প্রায় শেষ হতে চলেছে। অলরেডি চ্যাম্পিয়ন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আবার কিছু কিছু টিম আছে কনসিকিউটিভলি 2 বছর ধরে মানে কোনো ট্রফি পাচ্ছে না, এরকম অবস্থা। তো কোচ স্যাক হয়ে যাচ্ছে, প্রেসিডেন্ট খুব চিল্লামিল্লি করছে, অনেক অনেক ঘটনা, নতুন কোচ আসতে চলেছে। এই মুহূর্তে সবথেকে বড় নিউজ আমি যেটা পাচ্ছি, যে আর কিছুদিন বাকি আছে ওয়ার্ল্ড কাপের। অ্যান্ড আমাদের নেইমার জুনিয়র খুবই কঠিনভাবে চেষ্টা করছিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ফিরে আসার জন্য। তো সেটা শেষমেশ সম্পূর্ণ হয়েছে। অ্যান্ড নেইমার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, কারণ আনচেলত্তি তাকে লিস্টে রেখেছে। তো নেইমার এবারও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে, কিন্তু ব্রাজিলের টিমে নেইমার থাকুক কি না থাকুক, আমার তো এখন বর্তমানে মনে হয় কী আর ডিফারেন্স ক্রিয়েট করবে, কারণ নেইমারের এজ হয়ে গেছে। যতই হোক, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, মানে মেসি, রোনাল্ডো ওই এরাতে যখন খেলতো, মেসি রোনাল্ডোর পর নেইমারের নামই আসতো ওই টাইমে। কিন্তু এখন যা অবস্থা নেইমারের, এখন যা ফিজিক্যাল কন্ডিশন অ্যান্ড গ্রোয়িং এজ, এসব জিনিসগুলো যদি দেখি, তাহলে নেইমারের সেরকম ফর্ম নেই। তুমি যদি দেখতে পারো যে নেইমারের অ্যাজ আ নেম হিসাবে খুবই বড় ব্যাপার, হ্যাঁ নেইমারের ওটা আছে, কিন্তু অ্যাজ আ প্লেয়ার হিসাবে আমি নেইমারকে টিমে রাখবো না। এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে প্রত্যেকটা টিমই তার নিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ফার্মিন লোপেজ চোট পেয়েছে, সার্জারি হবে আই গেস, তো সেও ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে বেরিয়ে গেছে। কিন্তু আমার কাছে সবথেকে অবাক করা ব্যাপার হলো যে আমাদের পেড্রো, চেলসির প্লেয়ার, তাকে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে বাইরে রাখা হয়েছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ব্রাজিলের। সে যদি স্কোয়াডে থাকতো, সে খুব স্ট্রেংথ দিত ব্যাপারটাকে। আর আর কিছু কিছু নিউজ আছে, এখন তো শেষের পথে, যেহেতু পুরো সিজন শেষের পথে অ্যান্ড ওয়ার্ল্ড কাপ স্টার্ট হবে, তো অনেক ট্রান্সফার রিমোর্স আসছে। অনেকে লিভ করে যাচ্ছে টিম, যেমন পেপ গার্দিওলা ম্যান সিটি ছেড়ে চলে যাবে। মানে এতদিন ধরে ম্যান সিটিতে আছে অ্যাজ আ কোচ, অ্যাজ আ লেজেন্ড বলতে গেলে, ঠিক আছে। ফার্স্ট ফার্স্ট যে ইউসিএল ট্রফি পেপ গার্দিওলার হাত ধরেই এসছে ম্যান সিটিতে। তো ম্যান সিটিকে ছেড়ে দেবে পেপ গার্দিওলা অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন। অ্যান্ড এনজো মারেস্কা যে আছে, আগে চেলসির কোচ ছিল, পেপের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবেও রয়েছে কিছু টাইম, তো সে হয়তো আসবে ম্যান সিটিতে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। আর আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে যদি কিছু দেখি, যে এখন বর্তমানে যা চলছে, যে ইস্ট বেঙ্গল ইজ ডুইং গ্রেট, মানে খুবই ভালো করছে। মোহনবাগানকে এইভাবে টেক্কা দেওয়া, আমি তো ভেবেছিলাম ডার্বিতে ইস্ট বেঙ্গলই জিতে যাবে। মোহনবাগানের কাছে এত টাকা পয়সা আছে, মোহনবাগানের কাছে ভালো প্লেয়ার আছে, সবই আছে, কিন্তু ইস্ট বেঙ্গল যেভাবে খেলেছে এবার ডার্বিটা, আমার মনে হচ্ছিল ইস্ট বেঙ্গলই জিতে যেত। শেষ মোমেন্টে গিয়ে গোলটা খেয়ে গেল। অ্যান্ড আরও যেটা খবর আসছে, যে জোসে মরিনো, হ্যাঁ ঠিকই শুনছেন, দ্য স্পেশাল ওয়ান, তার একটা হানিমুন রিটার্ন হতে চলেছে রিয়াল মাদ্রিদে। সে সব সাইন করে দিয়েছে, সে একবার এগ্রি হয়ে গেছে, সে রিয়াল মাদ্রিদেই কামব্যাক করবে। অ্যাজ আ কোচ সে রিয়াল মাদ্রিদে আসছে। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই যে রিয়াল মাদ্রিদ যে বেঞ্চ আছে, যে কী বলবো, ম্যানেজমেন্ট বেঞ্চ, তো তারা যে এই যে ডিসাইড করছে এই কোচ নিয়ে আসছি, ওই কোচ নিয়ে আসছি, এর আগেও তো ছিল আনচেলত্তি, ছিল আনচেলত্তি খুব ভালো কোচ। আপনি যদি দেখেন যে, মানে তোমরা যদি দেখো যে স্পেশাল ওয়ানও একটা খুবই ভালো কোচ, অ্যান্ড আনচেলত্তি খুব খারাপ সেরকম না, আনচেলত্তিও ভালো কোচ, জাভি আলোনসোও খুব ভালো কোচ, ঠিক আছে। আরবেলোয়াকে একটু সাইডে রাখলাম, মানে আরবেলোয়াকে যদি ওদের সাথে তুলনা করা হয়, তাহলে ওই কোচগুলোর খুব অসম্মান হয়ে যাবে। তো হান্সি ফ্লিক যখন বার্সেলোনাতে আসলো, এবং হান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স, হান্সি ফ্লিকের যে প্লেয়িং স্টাইল, অ্যান্ড লামাসিয়া থেকে যেভাবে হান্সি ফ্লিক সব নতুন নতুন বাচ্চা ছেলেগুলোকে তুলে নিয়ে এসে ফার্স্ট টিমে খেলানো স্টার্ট করলো, সেই টাইম থেকে এই আনচেলত্তি, জাভি আলোনসো, এদের এরা প্রায় শেষ হয়ে গেছে, ঠিক আছে। এরা, মানে জাভি আলোনসোর এরা শুরুও হয়নি রিয়াল মাদ্রিদে, জাস্ট এসছে বায়ার লেভারকুসেন থেকে, এদের এরা শেষ হয়ে গেল। আনচেলত্তিকে তো মানে ব্রাজিলেই পাঠিয়ে দিল। কিন্তু মরিনহো যেহেতু আসছে রিয়াল মাদ্রিদে, আই গেস কিছু চেঞ্জ হতে পারে, কারণ যে ডিক্টেটরশিপ ব্যাপার যেটা ছিল জেনারেল এমবাপের, সেটা হয়তো শেষ হবে। অ্যান্ড মরিনহো খুবই স্ট্রিক্ট এই ব্যাপারে, নিজেদের প্লেয়ারকে ভালো খেলতে হবে, এটার উপর তো ডিপেন্ড করেই। অ্যান্ড খুবই ডিসিপ্লিনভাবে থাকতে হবে। অ্যান্ড মরিনহো যখন ছিল, মরিনহো
100 পয়েন্ট অ্যাচিভ করেছিল রিয়াল মাদ্রিদের সাথে। অবশ্য সেই রিয়াল মাদ্রিদ আর এই রিয়াল মাদ্রিদের মধ্যে কতটা তফাৎ সেটা একটা ট্রু রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছে তারা অবশ্যই জানে। কিন্তু তবুও বলবো দ্য স্পেশাল ওয়ান আসছে, আসতে দাও, আসতে দাও। মানে ভালো খেললে তো ভালো, আর যদি হান্সি ফ্লিকের কাছে গিয়ে আবার হেরে যায় তাহলে আবার একটা নতুন কোচ চলে আসবে, এরকমভাবে চলতেই থাকবে। অ্যান্ড হান্সি ফ্লিক তো 2028 সাল অবধি সাইন করেই নিয়েছে, 2028 সাল অবধি বার্সেলোনাতে থাকবে। অ্যান্ড 2028 সালের পর যদি বার্সেলোনা চায় তাহলে 1 ইয়ার এক্সটেন্ড করতেই পারে। অ্যান্ড এটাও শুনতে পাচ্ছি যে হান্সি ফ্লিক বলে দিয়েছে যে বার্সেলোনা ইজ হিজ লাস্ট জব, মানে বার্সেলোনাতেই সে রিটায়ারমেন্ট নেবে, বার্সেলোনার পর সে আর কোনো কোচিং, সিজন শেষ হতে চললো। আমাদের আঙ্কেল, আমাদের রবার্ট লেভেনডস্কি, সেও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, মানে রিটায়ারমেন্ট নেয়নি, বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছে অ্যাজ আ ফ্রি এজেন্ট। এখন জানি না সে কোথায় যাবে নেক্সট সিজন, অ্যাজ আ সাউদি প্লেয়ার হিসেবে সে খেলবে, সাউদিতে যাবে নাকি অন্য কোনো টিমে যাবে, ইউরোপিয়ান ক্লাবেই থাকবে, বুঝতে পারছি না, সেটা এখন অ্যানাউন্সমেন্ট হয়নি। কিন্তু লেভেনডস্কি যে জায়গাটা, যে প্রপার নাম্বার 9, ওই জায়গাটা তো ভ্যাকেন্ট হয়ে গেল না। ওই জায়গাটাতে এখন কে খেলবে? মানে কি ফ্যারান তোরেসকে খেলাবে হান্সি ফ্লিক? ফ্যারান তোরেসকে? ওই আমাদের খড়দা ভাই, ফ্যারান তোরেসকে আমার একদম পোষায় না। ঠিক আছে, মানে ওই আত্মরতি মাদ্রিদের ম্যাচটায় মনে আছে, ফার্স্ট লেগে খেলতেই পারলো না, সেকেন্ড লেগে শেষের দিকে এসে জেগে উঠলো কি না আমাকে ভালো খেলতে হবে। তখন ওর মনে পড়েছে অ্যাজ আ নাম্বার 9 আমাকে খেলতে হবে, আমাকে খেলতেই হবে, কারণ আমাকে সাইন করিয়েছিল বার্সেলোনা ম্যান সিটি থেকে, আমাকে এর জন্য সাইন করিয়েছিল যে আমাকে ফুটে উঠতে হবে। তারপর থেকে দেখলাম কি কি ফেরান তোরেস আস্তে আস্তে ফর্মে আসা স্টার্ট করলো, কিন্তু ওই যে একটু দেরি করে দেয় ফেরান তোরেস, ওই ব্যাপারটা, তো ওই ব্যাপারটা আমার একদম পোষায় না। ঠিক মুমেন্টে, মানে এই যে ক্লাচ যদি না করে না তাহলে হয়ে ওঠে না। তো ফেরান তোরেসকে অ্যাজ আ নাম্বার 9 আমি দেখতে চাই না। অ্যান্ড বার্সেলোনা যদি নাম্বার 9 না সাইন করায় তো বার্সেলোনার কপালে সত্যিই শনি আছে। কতদিন আর লেফট সাইডে আমাদের ফার্মিন লোপেসকে খেলাবে, লেফট উইংয়ে মিডফিল্ড কনজেস্টেড করে দেবে মিডফিল্ডার দিয়ে, এরকম করে আর কতদিন চলবে? একটা প্রপার নাম্বার 9 তো আমাদের প্রয়োজন না? রবার্ট লেভেনডস্কির এজ হয়ে যাচ্ছিল বলে ঠিক আছে, বুঝতে পারছি যে বার্সেলোনা ছেড়ে দিচ্ছে, প্রপারভাবে গোল করতে পারছে না, তার স্পিড কমে গেছে। কিন্তু লেভেনডস্কির একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার ছিল এতদিন ধরে নাম্বার 9 খেলতে খেলতে, কোন মোমেন্টে কীভাবে থাকতে হবে, মানে একটা থাকে না যে হ্যাঁ এই জায়গায় বলটা আসতে পারে, এই জায়গায় স্পেস ক্রিয়েট হচ্ছে, আমি এই জায়গাটা অকুপাই করবো, এখানে গেলে ও বল এখানে দিতে পারে, একটা মেন্টাল কানেকশন যেটা রবার্ট লেভেনডস্কির হয়েছিল। কিন্তু মানে ফার্স্ট সিজনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা কমে গেছিলো। তো নতুন যে তাকে যে সাইন করাবে নাম্বার 9 হিসাবে, আমার তো মাথায় এখনও আসছে না যে কাকে সাইন করাতে পারে বার্সেলোনা। অ্যান্ড অলসো আমি যতদূর শুনছি যে একটা লেফট ফুটেড সেন্টার ব্যাকও বার্সেলোনা সাইন করাতে চলেছে। আম, অনেকে বলছে আলেসান্দ্রো বাস্তনি হতে পারে, কিন্তু বাস্তনি ভাই, বাস্তনি বার্সেলোনার সিস্টেমে ফিট খাবে, কিন্তু ওর উপর একটা কার্স আছে ভাই। ওই ছেলেটা না শেষের দিকে গিয়ে যখন ইতালির ম্যাচটা ছিল পেনাল্টি কনসিড করলো অ্যান্ড ফুটে গেল, ইন ইতালি ওয়ার্ল্ড কাপ থেকে চলে গেল। ঠিক আছে, অ্যান্ড ওই দিক থেকে দেখতে গেলে 2 বছর পর পর ইন্টার মিলান ইউসিএল ফাইনালে উঠেছে, ম্যান সিটির কাছে হারলো, পিএসজির কাছে হারলো। ভাই চাই না, চাই না, এরকম প্লেয়ার চাই না। আমাদের এমনি কপাল খুব খারাপ যাচ্ছে প্রথম থেকে, বাস্তব এটা যে আমাদের কপাল প্রথম থেকেই খুবই খারাপ যাচ্ছে। তারপর যদি আমরা আরও কপাল খারাপ প্লেয়ার নিয়ে আসি আমাদের টিমে আর কিছু থাকবে না, তাই উই ডোন্ট নিড বাস্তনি, আর আমাদের একটা প্রপার নাম্বার 9 লাগবে। অ্যান্ড বার্সেলোনা খুবই সম্ভবত একটা নাম্বার 9-এর জন্য মার্কেটে যাবে, ট্রান্সফার মার্কেটে এবার যাবে। অ্যান্ড আই হোপ যে তারা কিছু ভালোই করে দেখাবে। তো এইটুখানি আজকের জন্য। অ্যান্ড ওয়ার্ল্ড কাপ এর আর 1 মাসও নেই, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপের আর 1 মাসও নেই। তো যার যার ন্যাশনালিটি চেঞ্জ করার এখন থেকে স্টার্ট করে দাও। আর প্লিজ যেসব সিজনাল ফুটবল ফ্যান আছে তারা একটু দূরে থেকো এইসব তর্ক বিতর্ক থেকে, কারণ তোমরা যদি এত তর্ক বিতর্ক করো তাহলে তোমরা মার খেয়ে যাবে সাধারণত। কারণ এখন যা পরিস্থিতি, ফুটবল অনেকেই দেখে, অনেকেই ফলো করে, কিন্তু এই যে সিজনাল ফ্যানগুলো যারা আছে, যারা হঠাৎ হঠাৎ করে উঠে চলে আসে, তারা একটুখানি তর্ক বিতর্ক থেকে, চায়ের কাপে এই তর্ক থেকে দূরে থেকো, কারণ তোমরা কিছুই জানো না, কিন্তু তোমরা দেখাবে অনেক কিছু জানো। তো প্লিজ স্টে অ্যাওয়ে, এনজয় দ্য ফুটবল ম্যাচ।